স্বাগতম বন্ধুরা। আজকের যাত্রায় আমাদের সাথে থাকার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদের। তবে আজ যে জায়গায় চলেছি প্রথমে সেখানকার কিছু দৃশ্যপট দেখাই। মন্দিরটা দেখে চিনতে পারছেন? হ্যাঁ, গঠন প্রণালী অনেকটাই কেদারনাথ মন্দিরের মতন। তবে এটা হচ্ছে সেই বিখ্যাত মন্দির, যে মন্দির কলিযুগ কবে শেষ হবে তার সাক্ষ্য বহন করে চলেছে। এই মন্দিরই বদ্রী বিশালের শীতকালীন আবাসস্থল। একদম ঠিক ধরেছেন। আজ আমরা এই মন্দিরের সাথে আরও বেশ কিছু ঐতিহ্যপূর্ণ তীর্থভূমি দর্শন করব। তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক। আজ আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি যোশীমঠের উদ্দেশ্যে, তাই সময় মতো পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন উপাসনা এক্সপ্রেস দুপুর 1টা নাগাদ ছাড়বে। কিছুক্ষণের অপেক্ষা, তারপর সময় মতো ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। আমরা সবাই উঠে পড়লাম এবং যে যার সিটে গিয়ে বসলাম। সময় মতো ট্রেন ছেড়েও দিল। দুধারের প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলেছি প্রতিবারের মতন। এবারে কিন্তু প্রায় 27 ঘন্টার জার্নি। ট্রেন জার্নি মোটামুটি আমাদের প্রতিবারই একই রকমই থাকে, তাই বিষয়টা লেন্দি না করে হরিদ্বার স্টেশন থেকেই শুরু করব আপনাদেরকে নিয়ে পথ চলা আজকের। প্রায় 1517 কিলোমিটার পথ জার্নি করে বিকেল 5টা নাগাদ আমরা নেমে পড়লাম হরিদ্বার স্টেশনে। এবারে আমাদের গন্তব্য ভারত সেবাশ্রম সংঘ। হরিদ্বার স্টেশন থেকে আশ্রমের দূরত্ব 1 কিলোমিটারের মতন। এই পথটুকু আমরা টোটো নিলেও অনায়াসে হেঁটে আসা যায়। ভারত সেবাশ্রম সঙ্গে ঢুকে এক রাতের জন্য 500 টাকার একটা রুম বুক করলাম। হরিদ্বারে যেহেতু মোটামুটি সব কিছু ঘুরে দেখা হয়ে গেছে, তাই এবারে বাকি সময়টা আশ্রমেই কাটিয়ে দিলাম বিশ্রামের জন্য। শুধু মাঝে একবার বেরিয়ে আগামীকালের বদ্রীনাথগামী বাসের একটা টিকিট কেটে নিলাম। এরপর 9টা নাগাদ রাতের খাবার খেয়ে বিছানায় গেলাম। আগামীকাল ভোর 4টের বাসের টিকিট কাটা হয়েছে, তাই লম্বা একটা ঘুম। গত রাতে ঘুমের পর আমরা রাত ভোরেই বেরিয়ে পড়লাম রেডি হয়ে ভারত সেবাশ্রম সংঘ থেকে। রাস্তায় বেরিয়ে তো পড়েছি, তবে এই রাত 3:30 স্ট্রিট লাইটের আলো ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। ওই ঠাকুরের নাম করে হাঁটতে আছি আর কি। ভারত সেবাশ্রম সংঘ থেকে বাসস্ট্যান্ড বেশি দূরে নয়, হেঁটে মিনিট 10 সময় লাগে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ডে। বাবা, এখানকার চেহারাটা তো একদম আলাদা। বেশ ব্যস্ততা চোখে পড়ছে সকলের। কত মানুষ চলে এসেছে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে অনেক বাসের মধ্যে সময় মতো আমাদের বাস এসে গেলে আমরা সকলেই উঠে পড়লাম। কিছুক্ষণ পর ঠিক ভোর 4টে নাগাদ বাস ছেড়ে দিল। দেখুন, এই ভোরবেলাতেই বাস ভর্তি লোক। আমাদের মতন যে যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই এগিয়ে চলেছে আমাদের বাস। এইরকম পথ চলার সময় আমার একটু ভয় ভয়ই করে। ওই ঠাকুরের ওপর অগাধ বিশ্বাসের জোরেই প্রতিবার ঘর ছাড়ি। এই পথে বাস ছাড়ার আধ ঘন্টার মধ্যেই ঋষিকেশ পেরিয়ে আমরা আরও সামনের দিকে এগিয়ে চললাম। কখনো রাস্তার ধারের আলো, আবার কখনো শুধু গাড়ির হেডলাইটের আলোকে সম্বল করে খুব সাবধানে ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলেছে বদ্রীনাথের দিকে। আমি যদিও যোশীমঠে নেমে পড়ব। হরিদ্বার থেকে যোশীমঠের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা মতন। জানালার ধারে বসে রাত থেকে ভোর হওয়ার প্রতিটা পর্যায় লক্ষ্য করতে করতে চলেছি। এরকম সাক্ষী হওয়ার সুযোগ খুব একটা আমি পাই না জীবনে। দেখতে পাচ্ছেন, ওই দূরে পূব আকাশ জুড়ে লাল রঙের আভা ছড়িয়ে পড়েছে। দারুণ লাগছে। এ তো সূর্যিমামা ওঠার পূর্বাভাস। মনে মনে খুশি হলাম। রাতের ভয় কাটিয়ে আরও একটা সুন্দর দিনের সাক্ষী হতে চলেছি আমরা। বাসে বসে বসেই সানরাইজ দেখার সুযোগ পেলাম আজকে। এরপর আস্তে আস্তে চারদিকের আলো 6টা বাড়তে লাগলো। জানেন তো, হরিদ্বার থেকে বদ্রীনাথগামীর ফার্স্ট বাস ছাড়ে রাত 3:15 আর শেষ বাস ছাড়ে সকাল 7:45।
এখন আমাদের বাস দেবপ্রয়াগ সঙ্গমের পাশ দিয়ে যাচ্ছে। এই দেবপ্রয়াগ দারুণ জায়গা, কিছুদিন আগে ঘুরে গেছি আমি। সেই ভিডিও আপনাদের ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হয়েছি। বাস স্ট্যান্ডের ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না সব শিল্পীদের আঁকা ছবি? এই বাসে যাবার পথেই কিন্তু শ্রীনগর, রুদ্রপ্রয়াগ এবং কর্ণপ্রয়াগ পড়ে। এখানকার প্রতিটি জায়গাতেই অনেক কিছু দেখার আছে। আমি এইসব জায়গায় আগে এসেছিলাম, দর্শনীয় স্থানগুলোর ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারেন। এইসব দিকে ঘুরতে আসার প্ল্যান থাকলে আশা করি উপকারে লাগবে। পাহাড়ি পথে সৌন্দর্যের বাহার দেখতে দেখতে এসে গেলাম যোশীমঠের বাস স্ট্যান্ডে। আমরা প্রথমে যাব যোশীমঠের বিখ্যাত নরসিংহ মন্দিরে। ওখানকার যাত্রী নিবাসে আমাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে। যোশীমঠের বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই এই মন্দির। সামনে রাস্তা ধরে এগিয়ে এসে বাঁদিকের এই যে গেটটা দেখছেন, এই পথ দিয়ে আমরা মন্দিরে পৌঁছে যাব। কিছুটা এগিয়ে আসার পর ওই দেখা যাচ্ছে নরসিংহদেবের মন্দির। দূর থেকে কি সুন্দর লাগছে। আস্তে আস্তে আমরা মন্দিরের কাছে চলে এলাম। বাইরে থেকেই প্রথমে নরসিংহদেবকে প্রণাম জানিয়ে আগে আমরা এগিয়ে যাব যাত্রী নিবাসের খোঁজে। লাগেজপত্র রেখে এসে তারপর ভালোভাবে মন্দির দর্শন করব। মন্দিরের বাঁদিকে রাস্তা ধরে যেতে হবে আমাদের যাত্রী নিবাসে থাকার জন্য। এখানে এসে যাত্রী নিবাসে থাকার একটা ব্যবস্থা করে ফেললাম। সামান্য একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়লাম নরসিংহদেবকে দর্শন করার জন্য। এই মন্দির খুব সুন্দর জায়গায় অবস্থিত। আস্তে আস্তে আমরা চলে এলাম গেটের কাছে। গেট পেরিয়ে মন্দিরের ভেতরে ঢোকার আগেই গর্ভদ্বারের বাইরে থেকেই যেটুকু পারলাম গর্ভগৃহ ক্যামেরাবন্দি করলাম, কারণ ভেতরে ফটোগ্রাফির নিয়ম নেই। তবে মন্দিরের গায়ে এই যে নরসিংহদেবের চিত্রটা দেখতে পাচ্ছেন, গর্ভমন্দিরে এই মূর্তিই রয়েছে। মন্দিরের ভেতরে বেদিতে নরসিংহদেবের মূর্তির পাশেই বদ্রী বিশালের স্থান রয়েছে, শীতকালে যেখানে ওনাকে রাখা হয়। মন্দিরটা ছোট হলেও পৌরাণিক গুরুত্ব কিন্তু অপরিসীম। এই মন্দিরের গঠন প্রণালী প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে চলেছে। মূল মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে লক্ষ্মী মাতার মন্দির। বেদিতে মায়ের অবস্থান লক্ষ্য করলাম। নরসিংহদেবের মন্দির একদম প্রকৃতির কোলে অবস্থিত। দূরের ওই পাহাড়গুলোকে দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে, সারিবদ্ধভাবে কেমন করে দাঁড়িয়ে আছে। বরফের কারণে যখন বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যায়, তখন বদ্রীনারায়ণের মূর্তি এখানে আনা হয় পূজার্চনা করার জন্য। তাই সেই সময় আপনারা এখানে এলেই একসাথে নরসিংহদেব এবং বদ্রীনাথকেও দেখতে পাবেন। পুরাণ মতে এই মন্দিরের নরসিংহদেবের ডান হাত ক্ষয় হচ্ছে। যেদিন খসে পড়বে সেই দিনই কলিযুগের ধ্বংস হয়ে যাবে। যে হাত বহু বছর আগে থেকেই ক্ষয় হতে শুরু করেছে। এই মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দর। মন্দিরের পেছন দিকে রয়েছে হনুমানজির মন্দির, একটু দূরে শিব মন্দির। মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখে তারপর আমরা এগিয়ে চললাম আদিগুরু শঙ্করাচার্যের আসন দেখার জন্য। এই সরু পথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। চলুন খুব সাবধানে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম আদিগুরু শঙ্করাচার্যের আসনের কাছে। এখানেই আদিগুরু শঙ্করাচার্য মাঝে মাঝে আসতেন এবং এই যে মূর্তিটা দেখছেন, এখানেই কিন্তু বসতেন তিনি। শঙ্করাচার্যের আসনে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরানোর সময় এই সিঁড়িপথকে ব্যবহার করতে হলো। যোশীমঠের এই নরসিংহ মন্দির দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এবারে চলুন নবদুর্গা মন্দির দর্শন করাবো আপনাদের। এই মন্দির নরসিংহদেবের মন্দিরের ঠিক পেছন দিক থেকে যেতে হয়, খুব বেশি দূরে নয়। তাই হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম নবদুর্গা মন্দিরের মূল গেটের কাছে। গেটের ভেতরে প্রবেশ করে দেখলাম নবদুর্গা মন্দিরের মূল মন্দিরকে কেন্দ্র করে
চারপাশে বেশ কিছু ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরে ঢুকে গেটের সামনাসামনি রয়েছে বাসুদেবের মন্দির। হাঁটতে হাঁটতে চলে এলাম অষ্টভুজা গণেশ মন্দিরের কাছে। এরপর আছে সূর্যদেবের মন্দির। এখান থেকে একটু এগিয়ে আছে কালী মাতার মন্দির। আরও কিছুটা এগিয়ে আসার পর দেখলাম শিব মন্দির। তবে দেখতেই পাচ্ছেন মন্দিরগুলো সব বন্ধ রয়েছে এই সময়। এরপরের মন্দিরটা হলো ভৈরব দেবতার মন্দির। মন্দিরগুলোর চূড়ার দিকে ভালো করে খেয়াল করলে বোঝা যায় খুব প্রাচীন এই মন্দিরগুলো। এটা হলো গৌরী শঙ্কর মন্দির। এই মন্দিরগুলোর ঠিক মাঝখানে রয়েছে নবদুর্গা মন্দির। নবদুর্গা মন্দিরের ভেতরে প্রবেশ করে জানতে পারলাম ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই দূর থেকে যেটুকু পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের বাইরে বেরিয়ে এসে একটু দেখলাম চারদিকের পরিবেশটা কি সুন্দর। নবদুর্গা মন্দিরের চারদিকটা ভালো করে দেখে আবার হাঁটতে শুরু করলাম। এবারে আমরা চলেছি আচার্য মাধবানন্দ মহারাজের আশ্রম দেখার জন্য। এই আশ্রমে মহারাজ দীর্ঘ বছর ধরে তপস্যা করেই সিদ্ধি লাভ করেছিলেন। এই দেখুন, মহারাজের পাদুকাও রয়েছে। মন্দিরের চাতাল থেকে দূরের প্রকৃতি বেশ সুন্দর। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে চারদিকটা দেখতে লাগলাম। অপূর্ব প্রকৃতির মধ্যে যোশীমঠের সব মন্দিরগুলো রয়েছে। মন্দিরগুলো ভালোভাবে দেখা হয়ে গেলে এবারে যাব যোশীমঠের আরও একটা বিখ্যাত জায়গা দর্শনে, যেখানে আদিগুরু শঙ্করাচার্য মাত্র 16 বছর বয়সেই সিদ্ধি লাভ করেছিলেন। পাহাড়ের সর্বত্রই কত সৌন্দর্য লুকিয়ে থাকে, সেগুলো দু চোখ ভরে দেখতে দেখতে এগিয়ে চলেছি। হাঁটা পথের ডিস্টেন্স। এই দেখুন, পথের ধারে চিনতে পারছেন কত কমলা লেবু হয়ে আছে। লেবুগুলো কাঁচা থাকার জন্য কমলা লেবু তোলার ইচ্ছা আর পূরণ হলো না আমার। হাঁটতে হাঁটতে অল্প কিছুক্ষণের মধ্যেই চলে এলাম সেই পুণ্য স্থানে, যেখানে বালক শঙ্করাচার্য বেশ কিছু বছর তপস্যা করেছিলেন। সুন্দর রং করা একটা গেটের মধ্যে দিয়ে ভেতরে আসতেই দারুণ একটা অনুভূতি হলো। এই হলো সেই কল্পবৃক্ষ, যার তলে বসে তপস্যা করার সময় আদিগুরু শঙ্করাচার্য সিদ্ধিলাভ করেন। কল্পবৃক্ষটি ভালো করে দেখতে দেখতে কিছুটা ওপরে চোখ যেতেই হঠাৎ ভয় পেয়ে গেলাম। দেখছেন গাছটার কাণ্ডের কি অবস্থা, মাঝে বড় ফাঁক হয়ে গেছে। তবে ওপরের দিকে গাছের প্রসাদ দেখলে বোঝাই যাবে না কাণ্ডের মধ্যে এত বড় একটা ক্ষত। এটাই বোধহয় ভগবানের মহিমা। মন্দিরে আসার পর বেশ কিছুক্ষণ পর দেখলাম কিছু সনাতনী সন্ন্যাসীদের আসতে। জানলাম এনারা পশ্চিমবঙ্গ থেকে যোশীমঠ দর্শনে বেরিয়েছেন। প্রচলিত আছে 2500 বছর আগে মাত্র 11 বছর বয়সে এই স্থানে এসেছিলেন আদিগুরু। এই কল্পতরু বৃক্ষের নিচেই 5 বছর তিনি মহাদেবের তপস্যা করে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। জানলাম সেই দিন থেকে আজও জ্যোতিষ্বর শিবলিঙ্গের কাছে অখণ্ড প্রদীপ জ্বলছে। যাব সেখানে, তবে তার আগে এই তপবনটা ভালো করে ঘুরে দেখি। আদিগুরুর তপস্যার স্থানকে বর্তমানে একটা মন্দির তৈরি করা হয়েছে। দিব্যজ্যোতি লাভ করার পর আদিগুরু এই স্থানকে জ্যোতির্মঠ নাম রেখেছিলেন। ধীরে ধীরে সেই দিনের জ্যোতির্মঠ বর্তমানের যোশীমঠ নামে প্রচলিত হয়েছে। কল্পবৃক্ষের নিচে যে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের ভেতর মহাদেব পূজিত হচ্ছেন। চলুন মন্দিরের ভেতরে গিয়ে মহাদেবকে দর্শন করে আসি। আমরা ঢোকার আগেই সন্ন্যাসীগণ মহাদেবের পূজার্চনায় ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে শিবলিঙ্গে আমরা সকলেই একে একে জল ঢালার সুযোগ পেলাম। অসম্ভব সুন্দর এক অনুভূতি, যা আমি কিছুতেই আপনাদেরকে বোঝাতে পারবো না। মহাদেবের পূজার্চনা সেরে সবার সাথে আমিও চলে এলাম কল্পবৃক্ষকে প্রণাম করতে। এই হলো সেই তপবন। কত সাধু সন্ত এখানে তপস্যা করেছেন। আজও বহু সন্ন্যাসী এই পুণ্যস্থানে তপস্যা করতে আসেন।
জানা যায় দিনের প্রথম সূর্যের কিরণ এই স্থানেই এসে পড়ে। তপোবন দর্শন করে এগিয়ে চললাম আদিগুরু শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত জ্যোতিষ্বর মহাদেব দর্শনে। এই পথে যেতে যেতে আপনাদের সাথে একটা পৌরাণিক কাহিনী শেয়ার করি। বহু প্রাচীন যুগে এই স্থানে বদ্রী বিশালের মূর্তি পূজিত হতো, কিন্তু কিছু দুরাচারী ওই মূর্তি অলকানন্দা নদীর নারদকুণ্ডে ফেলে দেয়। কেউ জানতো না ওই মূর্তি কোথায় আছে। আদিগুরু তপস্যা করার সময় আকাশ থেকে দৈববাণী হয় ওই স্থান থেকে বদ্রী বিশালে মূর্তি এনে প্রতিষ্ঠা করার জন্য। আদিগুরু শঙ্করাচার্য তাই করেন। এই হলো সেই জ্যোতিষ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের ভেতরে মহাদেবকে আদিগুরু নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। তবে দেখলাম দরজা বন্ধ, তাই ভেতরে ঢোকার আর সুযোগ পেলাম না। এই মন্দিরের ভেতরেই আদিগুরু মহাদেবের লিঙ্গ এবং বদ্রী বিশালকে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা করতেন। মহাদেব মন্দিরের কাছেই এই যে গুহাটা দেখছেন, এখানেই আদিগুরু থাকতেন। এখানেও দরজায় তালা ঝুলছে। এমনই আধ্যাত্মিক স্থানে এসে মনটায় অসম্ভব এক শান্তি অনুভব করছি। আপনাদের কেমন লাগছে যোশীমঠ ঘুরে দেখতে আমাদের সাথে কমেন্ট করে জানালে খুশি হব। চলুন তপোবন থেকে বেরিয়ে যোশীমঠের আরও একটা বিখ্যাত স্থানে নিয়ে যাব আপনাদের। তবে তার আগে যোশীমঠের মার্কেটে একটু ঘুরে দেখে নিই। ঝাঁ চকচকে রাস্তাঘাট দিয়ে সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে দেখতে এগিয়ে চললাম যোশীমঠের মার্কেটের দিকে। রাস্তার পাশে বেশ কিছু হোটেল চোখে পড়ল। এখানে এলে থাকার কোনো অসুবিধা হবে না। যোশীমঠে বছরে সবসময়ই আসা যায়, তবে আমার মতে বেস্ট টাইম হলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস। মার্কেটের মধ্যে ঢুকে প্রথমে আমরা দোকানপাট দেখতে দেখতে ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে। খিদেও পেয়েছে, তবে এখানকার মিষ্টির কালেকশন দেখে অবাক হলাম। অনেক রকমের মিষ্টি রয়েছে এখানে। মিষ্টি খাবার পর এরপর আমরা ঢুকলাম একটা কম্বলের দোকানে। ঘুরে ফিরে কম্বলগুলো দেখতে লাগলাম। বিকেল হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি হেঁটে চললাম আদিগুরু শঙ্করাচার্যের শিষ্য টোটকানন্দ মহারাজের আশ্রম দর্শন করার জন্য। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি। সিঁড়ি দিয়ে উঠেই ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরে প্রণাম জানিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম মন্দিরের সামনে থেকে বাইরের পরিবেশটা অনেকটা এই রকম দেখতে। ছোট্ট মন্দিরটা দেখার পর মূল মন্দিরে যাবার জন্য এই সিঁড়িপথ দেখতে পেলাম। সিঁড়িপথ ধরে ক্রমশ উপরের দিকে উঠতে লাগলাম। বেশ কিছু সিঁড়ি দিয়ে ওঠার পর একটা বাঁধানো চাতাল পেলাম। এখানে দাঁড়িয়ে রেস্ট নিতে নিতে চারদিকটা একটু চোখ বুলিয়ে নিলাম। বেশ সুন্দর পরিবেশ চারদিকে। সর্বত্রই যেন একটা আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে। সামনের এই ছোট্ট গেটটা রয়েছে, এর মধ্যে দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। এই হলো টোটকা মহারাজের সাধনা স্থল। এই গুহার মধ্যেই তিনি থাকতেন এবং সর্বক্ষণ দেবতার সাধন ভজন করতেন। এখানে আসার পর থেকে শুনছি সর্বক্ষণই শ্রী রামচন্দ্রের নাম ভজন চলছে। বেশ সুন্দর শান্ত পরিবেশ গুহার ভেতরে। টোটকানন্দ মহারাজজির সাধনাস্থল দেখে বেরিয়ে পড়লাম। এবারে চলেছি আদিগুরু শঙ্করাচার্যের তৈরি করা জ্যোতির্মঠ দেখব বলে। যোশীমঠের সকল দর্শনের স্থানগুলোর দূরত্ব খুব বেশি নয়, সবটাই হাঁটা পথের দূরত্ব, তাই হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। পথে দেখলাম একটা বড় ফ্রিজ একজন কাঁধে করে উপরের দিকে উঠে যাচ্ছে। পাহাড়ি এলাকায় কত কষ্ট করে জিনিসপত্র তোলা হয় দেখে খুব খারাপ লাগলো। ওই যে দূরে দেখা যাচ্ছে জ্যোতির্মঠের গেট। চলুন সিঁড়িপথে এগিয়ে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠেই বিশাল একটা চাতালের মধ্যে ছোট্ট একটা মন্দির প্রথমে চোখে পড়ল। এই মন্দিরটা হলো পূর্ণগিরি মায়ের মন্দির। এই মন্দিরটাও কিন্তু আদিগুরু নিজে তৈরি করেন এবং এখানকার দেবী মাকে প্রতিষ্ঠা করেন। বেশ সুন্দর জায়গায় মন্দিরটা। মন্দিরের পাশ দিয়ে লম্বা এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরেই যেতে হবে জ্যোতির্মঠের দিকে। বিকেল হয়ে গেছে। কিছুটা হেঁটে আসতেই জ্যোতির্মঠ দেখতে পেলাম। বেশ বড় বিল্ডিং কিন্তু চারদিকে। অনেক দূর থেকেই একটা প্রার্থনার সঙ্গীত শুনতে পাচ্ছি। চলে এলাম প্রবেশ গেটে। মঠের ঘরে যাবার জন্য সিঁড়ি রয়েছে। এগিয়ে যেতে যেতে ভাবছি
সেই প্রাচীন যুগে এখানে কিভাবে আদিগুরু এত মন্দির মঠ তৈরি করেছিলেন। মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম দারুণ এক আধ্যাত্মিক পরিবেশ। সামনেই আদিগুরুর বড় একটা ফটো রয়েছে। কত ভক্তজন উপস্থিত রয়েছে মন্দিরের ভেতরে, সকলেই যেন তপস্যা করছে। মন্দির কক্ষে প্রণাম জানিয়ে ভালো করে দেখে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে জ্যোতির্মঠের বাইরের পরিবেশটা ক্যামেরাবন্দি করব বলে দাঁড়িয়ে পড়লাম। কি সুন্দর পরিবেশ চারদিকে। এরপর জ্যোতির্মঠের নরসিংহ মন্দিরে আসার জন্য গলিপথ ধরলাম। যাবার পথে কিছু বাড়িতে এমন ফাটল দেখে অবাক হলাম। স্থানীয়দের কাছ থেকে জানলাম কিছু বছর আগে যোশীমঠে যে ধস নেমেছিল এগুলো তার প্রভাব। তবে এখন তো দেখলাম যোশীমঠের জীবনযাত্রা একদম স্বাভাবিক। গ্রামের রাস্তা ধরে আসার সময় পাহাড়ের কত রূপ চোখে পড়ল। যোশীমঠের প্রায় সব দর্শনীয় স্থানগুলোই দর্শন করেছি। যোশীমঠের আধ্যাত্মিকতার ছোঁয়া পেয়ে আমি তো খুব খুশি হয়েছি। তবে আপনাদের আদিগুরু শঙ্করাচার্যের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপর ধীরে ধীরে যোশীমঠের মার্কেটে পৌঁছে গেলাম। এবারে যাত্রী নিবাসে ঢোকার পালা। সারাদিন অনেক ঘুরেছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামীকাল বেরিয়ে পড়ব পঞ্চকেদারের অন্যতম কল্পেশ্বরের পথে। কাছেই আছে সপ্তবদ্রীর এক বদ্রী ধ্যানবদ্রী। খুব তাড়াতাড়ি আবার ঘুরতে নিয়ে বেরাবো আপনাদেরকে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।